অ্যাকচুয়ালি পুজো মানে তো উৎসব আমার কাছে। উৎসব বলতে যে উৎসব ১ম বোঝা যায় প্রকৃতিতে। মানুষের উৎসবের আগেও প্রকৃতি সেজে ওঠে। আর আমরা যদি প্রকৃতির সাথে মেলাতে পারি নিজেদেরকে তখন দেখবে যে উৎসবটা আরেকটু অন্যরকম হতে পারে। নমস্কার। সুনন্দিনীর আড্ডায় আজকে যিনি আমার অতিথি, তাকে কথার জাদুকর বললে ভুল বলা হবে না। হ্যাঁ, কথার জাদুকর, অর্থাৎ কথা দিয়ে যিনি আমাদের সকলের মন ছুঁয়ে যান। হ্যাঁ, কথা দিয়ে তিনি সত্যিই আমাদের মন ছুঁয়ে যান। প্রতিদিন সকালে আমরা তার কথা শুনতে পাই রেডিওতে। আমার সঙ্গে আজকে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় আরজে রাজা। রাজার কাছে শুনে নেব তার জীবনের এই আরজে হয়ে ওঠার কাহিনী এবং নানা ওঠাপড়ার গল্প। রাজা, কেমন আছো? খুব ভালো। পুজো আসছে, তো তোমাকে যেটা প্রথম বলা, তুমি আমাদের সঙ্গে রয়েছো যখন, তখন তোমার পুজো নিয়ে কিছু শুনবো আগে, তারপর আমরা আমাদের গল্পে যাব। নিশ্চয়ই। অ্যাকচুয়ালি পুজো মানে তো উৎসব আমার কাছে। উৎসব বলতে যে উৎসব ১ম বোঝা যায় প্রকৃতিতে। মানুষের উৎসবের আগেও প্রকৃতি সেজে ওঠে। আর আমরা যদি প্রকৃতির সাথে মেলাতে পারি নিজেদেরকে তখন দেখবে যে উৎসবটা একটু অন্যরকম হতে পারে। তো পুজো বলতেই আমার মনে পড়ে যে ছোটবেলায় একটা ছড়া আমরা খুব বলতাম, না বুঝে বলতাম। ইনফ্যাক্ট যে কোনো কিছুই ছোটবেলায় আমরা যখন পড়েছি তখন খুব আনন্দে করতাম, সেটার কোনো দরকারও ছিল না হয়তো। পরে যখন বড় হয়েছি তখন বুঝতে পারছি তার মধ্যে একটা অন্য মানে হয়তো আছে, বা সেটাকে একটু অন্যরকমভাবে কীভাবে বলা যায় যাতে ওই ছড়াটাই কিন্তু পাল্টে যেতে পারে। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, যার ছড়া আমরা ছোট থেকে পড়ছি, একদম সেইটা থেকেই আমার মনে হয় পুজো আসে এভাবেই। যখন আমরা বলি যে এসেছে শরৎ হেমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা, গগনে গগনে বরষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা, দেখি ভরা ঝল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। এটা ছোটবেলা থেকে আজ পর্যন্ত এই ছবিটাই আমরা দেখতে চাই আকাশে, প্রকৃতিতে। তারপর মানুষের মনে একটা ওই যে বলে পুজো পুজো গন্ধ আমরা পাই, সেটা বোধহয় আসে। একদম তাই। তোমার এই কবিতাটা আমাদের সকলের ছোটবেলা, যেটা আমরা বড় হয়েছি, বা আমাদের প্রত্যেকে, আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট বড় সবাই বোধহয় এই ছোটবেলাটা দিয়েই বড় হয়েছে। তো এবার একটু পুজোর থেকে অন্যদিকে যাচ্ছি। তোমার কথা আসলেই আমরা যেটা আসে সেটা হচ্ছে কবিতা। এই যে কবিতার সাথে তুমি কি করে একাত্ম হলে, অর্থাৎ তুমি কবিতাকে কি করে নিজের জীবনের পথে বেছে নিলে? খুব একটা বেছে নিইনি, মানে আসলে আমি কবিতার থেকে দূরেই থাকি, কবিতা চলে আসে আমার কাছে। কি করে আসে? আমি কবিতা ছোটবেলা থেকে কখনোই কবিতার সঙ্গে ছিলাম না। আমি প্রায় ক্লাস 9-10 পর্যন্ত আমার মনে পড়ে না আমি কোনো কবিতা অংশগ্রহণ করেছি বা কিছু বলেছি। পরে ওই ক্লাস তখন 11 হবে বোধহয়, একটা নাটক করেছিলাম, পাড়ার নাটক যেরকম হয়। আচ্ছা। তো সেখানে নাটকটার মধ্যে একটা কবিতা ছিল। আচ্ছা। এবার কবিতাটা একটা ইংলিশ কবিতা ছিল। তো যেহেতু ইংলিশ কবিতা এবং সেটা আমাকে বলা হলো যে রোলটা তুই একটু কর, যাতে ওই ইংলিশ কবিতাটা বলতে হবে। সেটা একটা বিপ্লবী যে জেলে বন্দি আছে এবং সে কবিতা বলে, তার সেই কবিতার মাধ্যমে সে
বিপ্লবের কথা বলে। তো সেই কবিতাটা আমি প্রথম বলি নাটকে চরিত্র হিসেবে, তো আবার প্রাইজও পেয়ে যাই নাটকে। আমি তখন কোনোদিন জীবনে নাটক করিনি, কবিতাও বলিনি, কিছুই করিনি। সেই কবিতার সঙ্গে আমার দেখা বা পরিচয় হওয়া। তারপরে কালচারাল জায়গাতে আসা বলতে পাড়া, কলেজ, আমাদের সময় কলেজ সোশ্যাল একটা মারাত্মক ব্যাপার ছিল, যেখানে কবিতা, নাচ, গান সব, এবং সেগুলো কিন্তু কোনো ক্যাসেট ফ্যাসেটের গল্প ছিল না, মানে সব লাইভ, মানে যা হচ্ছে স্টেজে সবটাই কিন্তু অন স্পট, মানে গানটাও লাইভ হচ্ছে, নাচটাও লাইভ হচ্ছে, কবিতা বলাও লাইভ হচ্ছে, সবই লাইভ, মানে এরকম কোনো বিষয় নেই যে কোনো রেকর্ডেড পিস কিছু বাজছে। তো আমার মনে আছে আমি এনরুজ কলেজের ছাত্র, তো এনরুজে যখন একবার কলেজ সোশ্যাল হলো, তখন এরকম একটা বড় কিছুর আয়োজন করা হলো প্রায় 1 ঘন্টা ধরে। তো তার কবিতার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল। কবিতার দায়িত্ব অর্থাৎ আমাদের তো ক্লাসে ক্লাসে বলা হতো কে কে কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড, কেউ নাচে চলে গেল, কেউ গানে চলে গেল, কিন্তু কবিতার যারা ছিল তারা আমার কাছে এলো, আমি তাদেরকে শেখালাম যে ওই সেই সময়। কিন্তু আমার কিন্তু তখনও যে খুব একটা যে আমি কি বলবো, মানে কোথাও একটা যে শিখেছি বা এরকমটা নয়। ওকে, কিন্তু সেটা থেকে শুরু বলা যেতে পারে। অনেকে আছে না যে যারা চাকরি পেয়ে গেল, করতে করতে কিছু শিখে গেল কাজ, আমি হচ্ছে সেরকম, মানে আমি আগে কিছু শিখিনি, আমি আগে জয়েন করে ফেলেছি, তারপরে মানে কাজ করতে গিয়ে যখন আমি বুঝলাম যে কাজ করতে যদি আমি চাই তাহলে না শিখে হবে না, তখন কিন্তু আমি ভর্তি হলাম। আচ্ছা, মানে তুমি রেডিওতে জয়েন করার পরে? রেডিও না, এটা হচ্ছে যখন আমি বিভিন্ন জায়গায় এইসব কবিতার সঙ্গে যুক্ত হচ্ছি, ডান্স ড্রামা স্ক্রিপ্ট তৈরি করতে হচ্ছে, স্ক্রিপ্ট পড়তে হচ্ছে, এসব হলো, তখন আমি বুঝলাম যে এই জিনিসটা যেহেতু লোকের ভালো লাগছে, আমারও ইন্টারেস্ট জন্মাচ্ছে, কিন্তু আমি তো কোথাও শিখিনি, আমার তো এটা শেখা দরকার। আমার মনে হয় রেডিও কিন্তু এসছে তার প্রায় 5-6 বছর বাদে। আচ্ছা, তার মাঝখানে ফেস্টে বলতাম, যখন আমি মানে সবাই যখন চাকরি বাকরির চেষ্টা করছে, আমিও করি, আমি ইন্টারভিউ দিতাম, চাকরি পেতাম, মজা লাগতো, কিন্তু আমি বেশি দিন চাকরি করতাম না, আমার ভালো লাগতো না, ছেড়ে দিতাম। ছেড়ে দিয়ে আবার কিছুদিন করছি, আবার আমাকে সবাই বলতো তোর কি হবে, তোর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সেখান থেকে আমি শিখতে শুরু করলাম। আমার প্রথম শেখা জগন্নাথ বসুর কাছে। আচ্ছা। এবং সেখানে শিখতাম শনিবার সকাল। এবার প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, শনিবার সকাল তো ছেড়ে দেবে না, প্রতি শনিবারই আমি যদি এখন বলি আমি ছুটি, তো আমি কিছুতেই হচ্ছে না। তখন আমি শুনলাম যে সতীন আড্ডা একদম শনিবার বিকেলে একটা জায়গায় ক্লাস করাবে। তখন আমি জগন্নাথ দাকে গিয়ে বললাম যে জগন্নাথ দা, এরকম আমি তো আর এখন আসতেই পারছি না, তো আমি একটু সতীন আড্ডার কাছে যদি শিখি। এরকম বললো, সবাই না বলে ছাড়ে, তুমি বলে ছাড়ছো। তো আমি বললাম হ্যাঁ, সে তো বটেই, বলতে তো হবে এইটুকু জায়গা। তখন আমাকে বললো না না সত্যি, সে তো আমাদেরই লোক, কোথাও একটা শেখা দরকার, কোথাও একটা জায়গার সঙ্গে অ্যাটাচ থাকাটা দরকার, সেটা আমার সঙ্গে থাকো, অন্য কারোর সঙ্গে থাকো। তারপর আমি সতীন আড্ডার কাছে এলাম, তো সেখানে আবার একটা জার্নি, সেখানে একটু শেখা। তো তারপর করতে 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 এটা তো আনন্দবাজারে একটা একেবারে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তখনকার দিনে যেরকম হতো বিজ্ঞাপন, সেখানে এই চ্যানেল খোলা হচ্ছে এবং সেখানে কি বলবো রেডিওর সঞ্চালক বা আরজে বা যাই বলো সেটা থেকে আমি অ্যাপ্লাই করি। আচ্ছা, সেই অ্যাপ্লাই করে তারপর কি বলবো তোমার তুমি নাও। হ্যাঁ, আমি আছি। সেই তারপর আর কি সেটাও আর একটা রেডিও জার্নি শুরু। সেখানেও যখন আমি জয়েন করি, আমি যে খুব বেশি কিছু জানি তা নয়, সবটাই শিখেছি, ওখানে গিয়েই শিখেছি, করতে করতে শিখেছি, এখনো শিখছি, প্রতিটা দিনই আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। একদম সেটাই। তো তোমার এই জয়েনিংটা, মানে তোমার রেডিওতে জয়েন কত সালে করেছো? আমি 2007, মানে 2007, মানে এক যুগ হয়ে গেল তোমার রেডিওতে। একদম। তো এখন তো মানে ধরো আমরা রেডিওকে এমন একটা জায়গা চলে এসে, মানে আমরা ছোটবেলায় রেডিওকে যেভাবে দেখেছি আর এখন রেডিওর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ। তো এই তফাৎটা তুমি যখন রেডিওতে কাজ করতে গেলে তখন সেই তফাৎটা অনেকটাই এসে গেছে, হয়তো এতটা আসেনি,
তো সেই তফাৎটাকে তুমি কিভাবে নিয়েছিলে? অ্যাকচুয়ালি বেশি কিছু না জানার একটা সুফল আছে। হ্যাঁ, বেশি কিছু জানলে মুশকিল হয় যে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাইতাম, কিন্তু আমি তো কিছুই জানি না। তাহলে আমার সামনে পুরো ব্ল্যাঙ্ক। তো আমার মনে আছে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কি করতে হবে, মানে কি করতে হবে, মানে আপনারা যে আমাকে নিলেন এবার আমি কি করবো। আচ্ছা, মানে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলে? মানে ইন্টারভিউ না, মানে আমি যখন সিলেক্টেড, আচ্ছা আচ্ছা, আমি এলাম, জয়েন করলাম, আচ্ছা, তখন আমি তো বুঝতে পারছি না, আমি তো বিষয়টা জানিই না। বুঝতে পারলাম কি বলছি, মানে কিভাবে কি করে, মানে কাজটা কি সেটা নিয়ে তোমার খুব কাজটা নিয়ে। মানে ধরো তুমি এসে বসে আছো, তোমাকে বলা হয়েছে স্ক্রিপ্ট লিখতে, স্ক্রিপ্টটা আমি লিখতে পারি, লিখলাম। স্ক্রিপ্টটা তো বলতে হবে, লিখতে তো হবে না। একদম ঠিক আছে, এবার সেইটা একটা প্র্যাকটিস, মানে যে একটা সময় মনে পড়ে যে প্রথম আমি মনে হয় 7 দিন 10 দিন 15 দিন আমি তো মানে ফুল স্টপ পর্যন্ত লিখে রাখতাম, মানে ওখানে যা লেখা আছে আমি বলে দিতাম। এখন মজা লাগে যে আমি তো মানে স্ক্রিপ্ট তো ভাবতেই পারি না, মানে স্ক্রিপ্ট ছাড়া সবকিছুই স্ক্রিপ্ট, সবকিছুই ইমপ্রম্পটু, সবকিছুই ইনস্ট্যান্ট, সবকিছুই এক্ষুনি। এখন কি লেখো? এখন লেখার অভ্যেসটা আছে? মানে এখন যেটা করো যে সোজে আমরা যা হয় লাইভ, মানে কিছু ভেবে কিছু হয় না। আচ্ছা, যা মনে হয় তাই, মানে মনে যেটা আসছে সেটাই বলছো। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, মানে সেটা তো আস্তে আস্তে আসবে সকলেরই ক্ষেত্রে, যারা নতুন আসছে তারাও যদি ভাবে যে তারা, তবে এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট, অনেক বেশি ট্যালেন্টেড, আমি তাই মনে করি। তারা অনেক কিছু জানে, যেটা আমি তো মনে করি আমি তো কিছুই জানি। তুমি কিছুই জানতে না, এইটা তোমার এই বিনয়টা কিন্তু আমাকে খুব ইমপ্রেস করছে। এই যে তুমি কিছু জানতাম না, আমি কিছু বুঝতাম না, এই যে কিছু জানতাম না কিছু, এটার জন্যই কি ঘন ঘন এত ফ্যান লেটার প্রোগ্রামে আমি দেখেছি, স্টেজে উঠে মানুষ বলছে রাজাকে এত লোকেরা ভালোবাসে। আমি তো তোমার বেশ কয়েকটা অনুষ্ঠানে গেছি। না সেটা তো ঠিক আছে, দেখো দুটো পরিচয় আলাদা। একটা হচ্ছে আমি রেডিওটা কাজ করি, রেডিও সঞ্চালক বলা যেতে পারে, তবে রেডিও সঞ্চালক বলাটা ভুল, আমাদের অ্যাকচুয়ালি কাজ করতে হয়। চাটা এমনি ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি খাও। না ঠিক আছে, তোমার রেডিওর কিন্তু শুধু কথা বলাটা কাজ নয়, এই যে কি হবে, কেন হবে, কিভাবে হবে, এই ব্যাপারটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের কাজ, এটা প্রসেস। এখানে অনেক মানুষ এর জন্য থাকেন, মানে শুধু আমাদেরকে হয়তো শোনা যায়, এখন তো দেখাও যায়, কিন্তু একদম আরো অনেক মানুষ আছেন যারা সাউন্ড ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন প্রডিউসার্স, মিউজিকের লোকেরা, প্রচুর মানুষ থাকেন, ইভেন মার্কেটিং, সেলস, সবকিছুই আছে। কিন্তু রেডিও মানে শুধুই যে কথা বলা, এটা কিন্তু ভুল। তো এবার সেই জায়গাটা একটা জিনিস, আর একটা হচ্ছে মঞ্চের কাজটা একটা আলাদা জিনিস। অর্থাৎ মঞ্চে যখন আমি কাজ করি, আমি মূলত আবৃত্তির কাজ করি, শ্রুতি নাটকের কাজ করি, বা স্ক্রিপ্টের, মানে ধরো ওই যেরকম হয় গানের সঙ্গে কবিতা, এরকম এই বিষয়গুলো অনেকটা করি। সেটা একটা আলাদা দুনিয়া আমি মনে করি, তার একটা অডিয়েন্স অন্য। এবার হ্যাঁ, ঠিকই রেডিও থেকে কিছু লোক রিলেট করে আমাকে, যে একদম আমি নিজের চোখে সেটা দেখেছি, এবং স্ক্রিনের পাশে তাদের যে আবেগ, তারা যে তোমাকে যখন ঘিরে ধরছে, মানে তুমি শাহরুখ খান, ঋত্বিক রোশনের থেকে তখন কিন্তু কিছু কম থাকো না, মানে তোমাকে নিয়ে তাদের যে কল্পনা, এই যে গ্রাম থেকে বা ধরো মফস্বল থেকে বা যারা বাইরে থেকে এসছে, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, আমি নিজে দেখে ভাবতাম যে কি এমন তাদের মধ্যে থাকে। এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে আমাদেরকে তো অত দেখা যায় না, মানে অতটাও তো, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে কথা শুনে ভয়েসের জন্য এখানে আমি না ঠিক মনে করি না ভয়েসের জন্য। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানুষ যখন কিছু শোনে, তখন মানে একটা জিনিস যখন দেখে, তখন তার কনসেন্ট্রেশন, তার থেকে অনেক বেশি কনসেন্ট্রেশন লাগে শুনতে। একদম তাই। এবার যখন কেউ শুনে তার একটা ছবি তাকে তৈরি করতে হচ্ছে, সেই ছবিটা কিন্তু সত্যি নয়, সেই ছবিটা সে ভাবছে। ঠিক আছে, সে ভাবছে এ হয়তো বড় চুল, ছোট চুল, এ হয়তো লাল জামা পরে, কিন্তু সে আদৌ কিন্তু সেটা নয়। ঠিক আছে, এবারে সে ভেবে নিচ্ছে আচ্ছা এর বোধহয় বয়স এরকম বা ওই রকম বা কিছু একটা, সেটা পুরোটা কিন্তু গলাটা শুনে হচ্ছে। এবার সে মাঝে মাঝে আমাকে দেখতে পাচ্ছে, আমাকে হয়তো মঞ্চে দেখলো, কিংবা আমাকে, কিন্তু পুরোটা তো দেখতে পাচ্ছে না। তুমি যেটা বলছো সেটা যখন সে এই রাজা,
তখন কিন্তু তার হ্যাঁ এক্সপ্রেশনটা এরকম হচ্ছে। এরকম এক্সপ্রেশন আমি নিজে দেখেছি, মানে এবং সেটা মানে একটা অদ্ভুত লেগেছে আমার কাছে যে হ্যাঁ ঠিক আছে, মানে অভিনেতা বা অভিনেত্রী বা খুব সম্ভবত সিঙ্গারদের নিয়েও আমি দেখেছি হয়, কিন্তু একজন আরজে হিসেবে তোমার যে আমি অনুষ্ঠানগুলোর পরে আগে পিছনে আমি যা দেখেছি হাফ টাইম বা ইয়েটা না না, সেটা ওই যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানো তো, এই যে সিনেমা আর্টিস্ট বা অন্যদের কথা বলছো, তারা তো চরিত্রে অভিনয় করেন, মানে ধরো যে চরিত্র তাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, একদম। লোকেরা জানে যেটা ডায়লগ, কিন্তু আমরা যেটা বলি সেটা কিন্তু ডায়লগ নয়, স্ক্রিপ্টেড নয়। তোমরা তো আমরা যেটা বলি সেটা হচ্ছে ধরো সত্যি সত্যি একটা সম্পর্ক তৈরি আমাদের হয়, যে তুমি বলছো গ্রামাঞ্চল কিংবা একটু দূরে, মানে আমি তো মনে করি আমার প্রত্যেকটা এরকম জায়গায় জায়গায় কিছু এবং চিঠি লেখা ব্যাপারটা তোমার কাছে প্রচুর চিঠি, এবং তুমি সেগুলো যখন পড়ো তাদেরকে তুমি ব্যক্তিগতভাবে বলো অমুক দিদি অমুক অমুক, তুমি এগুলো বলো, মানে এদেরকে কি তুমি চেনো? এদেরকে কি চেনা তুমি মানে জানো? আমিও হয়তো তাদেরকে দেখিনি কোনোদিন, আচ্ছা হয়তো কয়েকজনকে দেখেছি, বুঝতে পারছি, মানে সবাইকে তো দেখি। হ্যাঁ, এদের সাথে কি করে রিলেট করো তুমি তখন, মানে এই যে পড়ো আমি যখন প্রোগ্রাম করি, হ্যাঁ তখন প্রোগ্রামের মধ্যে নিশ্চয়ই কোনো বিষয় থাকে বা ধরো কিছু, কিন্তু তার পাশাপাশি কিন্তু এটাও হয় যে আজ কি, আমাকেও জিজ্ঞেস করে যে তুমি আজ কি খেয়ে এসেছো, আমি আবার জিজ্ঞেস করি তুমি কি খাচ্ছ আজকে। তো একটা পরিবারের সঙ্গে, পরিবারের ঠিক যে মুহূর্তে তুমি মানে এটা হয়, বা হয়তো আমার জ্বর হয়েছে, আমি কিন্তু বলি আমার জ্বর হয়েছে, হ্যাঁ এগুলো আমি শুনেছি, গানের ফেরিওয়ালা, মানে আমি বলতে চাইছি এখানে কোনো ভাঙ নেই, তো সেটাই তো আমি বলছি। সেটা যেহেতু তুমি যতটা রিয়েল হবে, মানে রিয়েল সাজবে আর রিয়েল হওয়ার মধ্যে তো একদমই তাই, একজন খুব ভালো অভিনয় করলেন, আমরা সবাই বলি রিয়েলিস্টিক অভিনয়, সে তো অভিনয় আলটিমেটলি। তো এই সূত্র ধরে কি প্রেম এসেছে কখনো? প্রেম তো রোজ আসতে পারে, না না রোজ আসতে পারে না, মানে আমি বলছি যে এই সূত্র ধরে নিশ্চয়ই প্রেমপত্র এসেছে। প্রেমপত্র তো আসবেই, সেটা তো ঠিক আছে, সেটা অসুবিধা তো নেই। সেই মানে এই যে যাদেরকে ধরো আমি উইং এর পাশে দেখেছিলাম, তাদের মধ্যে থেকে তো এরকম প্রস্তাবও এসছে যে রাজাকে নিয়ে। নিশ্চয়ই এসছে, আমি খুব মানে বিনীতভাবে আমি সেটা, আমি আমার অপারগতা জানিয়ে দিয়েছি। অপারগতা, তো সেটা আমিও জিজ্ঞেস করছি আজকে, মানে ক্যামেরার সামনে, এই অপারগতার কারণটা কি? মানে তুমি কি চিরকুমার হয়েই থাকতে চাও? না না, মানে আমি না খুব ভালো আছি, বুঝতে পেরেছো? না ভালো আছো সেটা তো আমি ভালো আছি তো বুঝতে পারছি, বলতে চাইছি আমি খুব ভালো আছি। আমি মানে ওই যে এই যে বললাম না, কবিতার সঙ্গে আমার সম্পর্কটা কিরকম বলো তো, মানে যখন প্রয়োজন হয় আমি উইকেন্ডে ডেকে নিই ওকে, যেমনি করে, যেমন আমি মনে করি গার্লফ্রেন্ডের সঙ্গে এই কবিতাকে প্রেয়সীও বানিয়ে নিয়েছো। হ্যাঁ, মানে একদিন দেখা করা উচিত, জানো তো। শোনো, আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম, কি বলি বলো। প্রেম কেন এত ভেঙে যাচ্ছে বলো তো? কেন? মোবাইল কোম্পানি বলছে, এই যে ফ্রি টক টাইম, এটা হচ্ছে প্রধান কারণ প্রেম ভেঙে যাওয়ার। যেই তুমি করে দিক 1 টাকা, প্রেম ভাঙবে। কেন আমি বলছি বুঝতে পারছো না? এত যত কথা বলবে, যত এইসব সারা রাত কথা বলছে, কত কথা থাকতে পারে বুঝতে পারছো না? কিন্তু একটা যদি তোমার এরকম থাকতো যে ধরো আমি 6 দিন বাদে তার সঙ্গে বেশ দেখা হবে, কোথাও একটা যাবো, তার তো কোনো ইন্টারেস্ট থাকছে না। তবে তোমার এই প্রশ্নটা আমার মানে করার একটাই কারণ যে তোমাকে আমরা কবে দেখবো, যে তোমার সাথে কাউকে দেখতে পাবো। আমার সঙ্গে তোমার কোনো শত্রুতা নেই, না আমার তো ভালোই আছে। তবুও আমি চাই যে তোমার সাথে কাউকে দেখতে, কারণ সেটা কেন সুযোগ পাবো না দেখতে? নিশ্চয়ই সুযোগ, সবাই সেটেল হচ্ছে, তুমি কেন হচ্ছে? আরে আমি একটা কথা বলি, সেটা কোথাও না কোথাও কেউ নিশ্চয়ই আছে যাকে আমি এখনো দেখিনি। ও দ্বিতীয় হচ্ছে আমার একটা শর্ত ছিল, সেটা হচ্ছে যে রেডিও শোনে না, এরকম কেউ হতে হবে। রেডিও শোনে না? না, মানে আমাকে তাহলে রাজাকে জানে না? না। ও জানলে একটু মুশকিল, তার কারণটা হচ্ছে যে সবটাই কি জানো তো, মানে ধরো আমরা আমাদের ড্রয়িং রুমে একরকম, বেডরুমে আর এক রকম, এটা মানতেই হবে। উফ বাপরে বাপ, এবার আমি কেন বলছি বুঝতে পারছো? মানে ধরো তারা যে রাজাকে চেনে বা যে রাজাকে ভাবছে, কল্পনা করছে, সেটা কিন্তু নই, মোহটা দুদিনে ভেঙে যাবে একদম। হ্যাঁ, সুতরাং আমি চাই যে আমাকে জানে না, একদম অচেনা মানুষ, রেডিও আমি ওটাকে চিনি না, সেও আমাকে চেনে না, তখন তার মধ্যে একটা আরে হঠাৎ করে দেখা হয়ে যাবে, 70 পৌঁছাই। আরে সত্যি এই টপিকে আমি এখানে ইতি টানছি, আমার ভুল হয়ে গেছে। আমি যদি বেঁচে থাকি, অবশ্য ঠিকঠাক হেলদি থাকি, সব ঠিক থাকি, বা আমার ধারণা সাথে থাকবো, আমার খুব ইচ্ছে 70 সালে একটা। আচ্ছা তুমি কবিতা বলো, কি আসলে একটু কবিতা পড়ো।
আচ্ছা দেখো, মানে আমার কাছে কবিতা কিভাবে আসে দেখো। আচ্ছা, আমি তো জানতাম না এই প্রসঙ্গটা এখানে এসে থামবে। হ্যাঁ, এইটা যখন থামলো না, যেটা আছে তুমি নিজে বলবে যে আমি এই পরেই কবিতাটা ছাড়া অন্য কবিতা হয় না। আচ্ছা, বলো। মানে আমি কি বলছি বুঝতে পারছো, কবিতা আসে, আমাকে ডাকতে হয় না, এটা খুব গর্ব করে বলছি। তেমনি করেই শোনো, প্রেমটা জোর করে হবে না, প্রেম আসবে। মানে হয়তো এই তুমি যেটা আজকে কথা বলছো এখান থেকে আসবে, কে বলতে পারে। একদম, বলো। লেখকের নাম তনয় চক্রবর্তী। একটা বয়স পরে আমাদের একটা নামহীন সম্পর্ক হোক। সম্পর্ক মানে প্রেম বা অন্য কিছু এমন নয়। ধরো মাঝরাতে ঘুম আসছে না, কথা বলতে ইচ্ছে করছে খুব, কিন্তু কথা বলার কেউ নেই, কাউকে ডাকতে পারছো না, সকালে উঠে আবার ব্যস্ততা। এমন সময় নিঃসংকোচে ফোন করা যায় এমন একটা সম্পর্ক আমাদের সবার হোক। ধরো সবাই এখন দূরে, ছেলে লন্ডনে, মেয়ে প্যারিসে, আর তুমি স্মৃতি আঁকড়ে ধরে দেশে পড়ে আসো। সপ্তাহে নিয়ম করে ফোন আসে 2-4 দিন, মিনিট 30 কথা, আবার সে একাকিত্ব, শূন্য ঘর, টেবিলে রবীন্দ্রনাথ, কখনো শরৎবাবু, কিংবা তুমি ধরো চা খাচ্ছ দুপুরবেলা, এক কাপ কফি এর গল্প। এমন একটা সম্পর্ক আমাদের হোক, হাত না ছুঁয়েও আষাঢ়ে উষ্ণতা নামে খোলা বারান্দায়। ধরো স্পন্ডিলাইটিসের ব্যথাটা বাড়ছে, ডাক্তার বলেছে হাঁটতে, তুমি তো একা বের হতে ভয় পাও, সবার ব্যস্ততা, তোমাকে সঙ্গে করে হাঁটবে এমন কিন্তু কারোর সময় নেই। কিন্তু এমন একজন হও, ভোরে ডেকে নিয়ে তোমাকে হাঁটতে বের হবে, তোমাকে চোখে চোখে রাখবে, একটুখানি ক্লান্ত হলে পার্কের বেঞ্চিতে বসে কপাল ছবে, হাত দুটো ধরে রাখবে, আবার খুব সাবধানে ঘর অবধি পৌঁছে দেবে। এমন একটা নামহীন সম্পর্ক আমাদের হোক। ধরো এখন আর কোনো কবিতা শোনা হয় না, কিন্তু কবিতা খুব প্রিয় ছিল কিশোরবেলা, সেই প্রেমের মতন কেউ একজন এই বয়সেও না হয় বাহানা করুক খুব, তোমাকে সে মাঝরাতে সুনীলের কবিতা শোনাবে, ভালোবাসি ভালোবাসি গান গেয়ে উঠবে, সব ধূসর রঙের সঙ্গে মিশে তুমি যেন ধূসর হয়ে যাচ্ছ, হলুদ পাতার মতো জারুল গাছ থেকে খসে পড়ছে প্রিয় সব কিছু। বন্ধু বান্ধবী, পাড়া পড়শি, আত্মীয় স্বজন এখন যেন আরো ফাঁকা লাগে। মাঝরাতে হঠাৎ জানলার ধারে একটা কাক কেমন করে ডাকে, যেন ছেড়ে যেতে হবে এরই আহ্বান। তুমি ভীষণ বিষণ্ণ, কিন্তু তোমার একজন আছে যাকে দেখলে পালায় সকল অসুখ, আরো কিছু বছর বাঁচতে ইচ্ছে হয়। একটা বয়স পরে আমাদের এমন একটা নামহীন সম্পর্ক হোক, সকল নিঃসঙ্গ মানুষের নিঃসঙ্গতা জুড়ে একটা বয়স পরে এমন একটা নামহীন সম্পর্ক হোক, নিঃস্ব দীর্ঘশ্বাসে এমন সম্পর্ক থাকুক, এই সম্পর্কে মানুষ বাঁচো, প্রাণ ভরে বাঁচো, এটাই আমি চাই। কি আর বলবো, কি অদ্ভুত একটা, মানে বললো যে আলোচনাটা করছিলাম, তারপরে মনে হলো যেন, বললাম তো এই যেমন এটাই প্রথম আছে আজকে, কিন্তু আমি জানি না যে এরকম থাকবে আলোচনাটা। এবার একটু বলো যে তুমি যাদের কথা বলছিলে, মানে যাদের কাছে তোমার শেখা, কবিতা শেখা, তারা তো এখনো কি বলবো, ভীষণই এখনো অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছেন, এবং নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে তাদের হাতে, নতুন নতুন প্রতিভারাও আসছে। কবিতা শিল্পের এই যে একটা বিশাল উত্তরণ ঘটেছে বাংলাতে, এইটা নিয়ে একটু বলো কিছু। এই যে কবিতাটাকে যে একটা অন্যভাবে এখন আমাদের রাজ্যে, এবং এটাকে পেশাও করছে লোকে, এবং কবিতা বলাটা এখন শুধু আর নেশার মধ্যে নয়, কবিতাটা এখন লোকে পেশা হিসাবেও করছে। হ্যাঁ, মানে আমি চাইবো যে কবিতাটা একটু পেশা হিসেবে উঠে আসুক, শুধুমাত্র জাস্ট কি বলবো, আমার ভালো লাগে আমি করি, এই জায়গাটা থেকে একটু বেরিয়ে বোধহয় আমাদের আসা দরকার। কারণ মানে আমরা যারা ধরো প্রফেশনালি কাজ করি, আমি দেখেছি যে অনেকে মনে করেন যে বাবা ওরা তো প্রচুর ডিমান্ড করে, প্রচুর, কেনই বা করবো না, মানে কারণ মানে একটা গানের মানুষ যদি এটা করতে পারেন, তাহলে কেন কবিতার মানুষরা করতে পারবে না, এটা ঠিক বুঝতে পারিনি। মানে কবিতাটা যেন এমন একটা শিল্প নয় যেটা যেন ফ্রি, এবং সবাই বলছেন ভালো, যারা গান করেন তারা কি ভালোবেসে গান গান না? নিশ্চয়ই ভালোবেসেই গান গান, তাদের তো একটা রেমুনারেশন আছে, এবং সেটা মানে আমি বলছি না কারোর সঙ্গে কম্পেয়ার করতে, কিন্তু তাদের
তাদেরকে যদি আমি শিল্পী হিসেবে ভাবতে পারি, তাদেরকে ডাকতে পারি, কবিতার বেলায় নয় কেন? আমি সেই আনন্দটাকে যদি না দিতে পারি, আমার কথা শুনে বা কবিতা শুনে যদি কেউ ভালো না লাগে সেটা আলাদা কথা, কিন্তু আমার মধ্যে সেই ট্যালেন্টটা যদি থাকে, মানে আমার মানে যাদের মধ্যে আছে আর কি, যারা সেটা প্রফেশনালি বা যারা এটা নিয়ে ভাবছেন, আমি যেমন ধরো আমি এমন কিছু কবিতা বলি যে কবিতাগুলো তুমি সচরাচর শুনতে পারো, ঠিক আছে? সুতরাং সেগুলোকে নিয়ে তো আমাকে রিসার্চ করতে হয়েছে, আমাকে তো খুঁজে বার করতে হয়েছে, আমাকে তো সেই কবির পারমিশন নিতে হয়েছে, খুঁজে বার করতে হচ্ছে, মানে বুঝতে পারছো কি বলছি? সবসময় এটা চলে। এবার আমার যে আবহ করে সে তার সঙ্গে আমাকে বসতে হয়, সে আবহ ডিজাইন করা হয়। আমার আবহ আমি কিন্তু যে কোনো মানে জাস্ট একটা বাজিয়ে দিলে ওরকম হয় না, আমার জন্য আলাদা করে আবহ ডিজাইন করা হয়। তার সে একজন প্রফেশনাল, সব তার আমার আলো দরকার, আমার ঠিকঠাক সাউন্ড দরকার, ঠিক যা যা দরকার প্রত্যেক একজন প্রফেশনাল শিল্পী সবটাই দরকার। কিন্তু যেহেতু কবিতা কিন্তু এখন আর ফিলার নয়। একটা সময় ছিল যে মধ্যবর্তী সময় কি হবে, চলো একজনকে কবিতা বলতে উঠিয়ে একদম আমরা দেখেছি, হ্যাঁ, সেটা কিন্তু কবিতা নয়। সেটা এই জায়গাটা বোধহয় আমরা অনেকেই বেরিয়ে এসেছি, এবং থ্যাঙ্কস টু আমাদের এই পূর্বসূরি যারা তুমি যাদের কথা বলছিলে, তারাই এমন একটা জায়গা তৈরি করে দিয়ে গেছেন আমাদের, তাদের জন্যই আমরা হয়তো কাজ করার সুযোগ পাচ্ছি বা আমরা এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। তারা সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু যারা সেই রাস্তায় নেই বা যারা মনে করছেন যে আমাদেরকে ডাকলেই আমরা চলে যাব বা এটার কোনো বাণিজ্যিক মূল্য হওয়ার দরকার নেই, আমি কিন্তু বলবো যে বোধহয় শিল্পটার ক্ষতি হচ্ছে, এটুকু বলতে পারি। বাংলা পাঠ্যক্রমে আমরা ছোটবেলা থেকে যেরকম কবিতা পড়ে এসেছি, এখন বাংলা পাঠ্যক্রমে যারা পড়াশোনা করছে, বা শুধু বাংলা কেন বলবো, বাংলা ছাড়াও যে অন্যান্য ইংলিশ পাঠ্যক্রমে, তোমার কি মনে হয় যে কবিতা কতটা জায়গা পাচ্ছে এবং তাকে কতটা দেওয়া উচিত? নেই, আমার মনে হয় যে কবিতা শুধু ওই পাঠ্যক্রমে নয়, আমার মনে হয় এই যে কবিতা বলা, আমি যেখানে শেখাই, আমি একটা জায়গায় ছোট্ট আমার একটা কবিতার ক্লাস আছে, আচ্ছা, সেটা কিন্তু শুধু কবিতার ক্লাস নয়, একটা মানুষের সাথে যে কনফিডেন্টলি কথা বলতে পারে সেইটাও তৈরি করা হয়। বাহ, মানে বিষয়টা কিন্তু একটা কবিতা বলা নয়, মঞ্চে উঠে একটা কবিতা বলবো, তুমি 150 কবিতা জানো, এইটা উদ্দেশ্য নয়। তুমি তোমার চলনে বলনে এবং সাজসজ্জায় মানসিকতায় যাতে একজন পূর্ণ মানুষ হয়ে ওঠো, যেটা স্কুলেরই একটা, তুমি স্কুল প্রসঙ্গে বললে বলছি, স্কুলে তো এরকম কোনো আমি কার্যক্রম দেখি না বা তাদের কোনো এরকম নেই, অন্তত 5, 6, 7 থেকে যে একটা সপ্তাহে একটা ক্লাস যেখানে তাদের কিছু কবিতা তাদেরকে বলানো হবে, তাদেরকে কিছু কথা শেখানো হবে, তারা ইন্টারঅ্যাক্ট করতে শিখবে। এতে তারা যখন চাকরি বাকরির দুনিয়ায় যাবে বা কোনো একটা প্রফেশনাল কোর্স যাবে, তো তার ব্যবচাকা খেয়ে যাচ্ছে লোকজন, কথা বলতে পারে না। অনেকেই দেখেছি কথা বলতে পারে না, অনেক ভালো পোস্টে চাকরি করে কিন্তু ভালো কথা বলতে পারে না। কারণটা হচ্ছে আমাদের তো স্কুলে সেটা নেই। এই আমি তো বলবো যে প্রতিটা পাঠ্যক্রমে, প্রতিটা স্কুলে, সেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, যে কোনো মিডিয়াম, কিছুই না, সপ্তাহে একটা ক্লাস 1 ঘন্টা, আমার মনে হয় প্রত্যেকে এটা ভালোবাসে। একটা ছোট কবিতা তাদেরকে শেখানো হচ্ছে, যে কোনো ভাষাই হোক না কেন, এবং তার পাশাপাশি কবিতাটা কেন বলা হচ্ছে, কবিতাটা মুখস্থ করে বলে যাও এরকম এখনো বলা হয় না। সেটার মাধ্যমে তুমি কমিউনিকেট করছো, তুমি মানুষজনকে তুমি এক্সপ্রেস করছো, তুমি যেটা ভাবো। এবার এটা কিন্তু এরকম নয় যে পাঠ্যপুস্তকে যে কবিতা আছে সেইটাই আমাকে বলতে হয়, আমরা কিন্তু ওটার বাইরে বেরোচ্ছি না। মানে আমাদের তো মানে এডুকেশন নিয়ে আমার মনে হয় অনেক কিছু করার আছে, সেটা যদি করা হয় এবং তার মধ্যে যদি কবিতা শুধু বলবো না, যে পার্ট অফ এডুকেশন আমি বলবো, মানে সামগ্রিকভাবে বলবো, মানে কথা বলা, তার ম্যানারিজম, আমরা যখন যে কেউ একজন মঞ্চে যখন ওঠে না, শুধু আমি চোখ বুজে কবিতা বলে গেলাম, সেটাও কিন্তু কবিতা বলা নয়, তাকে তো কমিউনিকেট করতে হবে, একদম তাকে তো মানে লোকজনের সঙ্গে রিলেট করতে হবে, মানে চোখে চোখ রাখতে হবে, নাহলে কিন্তু সে হয় না। দেখবে যে তোমার মানে অনেক মানুষ আছেন যারা এমনি কথা বলছে, চোখে চোখ রাখতে ভয় পায়, চোখে চোখ রাখে না, একদম। হ্যাঁ, তার মানে কিন্তু তাদের কোথাও একটা প্রবলেম আছে, একদম, মানে আই কন্ট্যাক্টটা করে না, তারা করে না। কিন্তু তাতে তোমার কিন্তু যদি তুমি এইচআর ফেস করো না, এইচআর কিন্তু ওকে বলবে যে ও ঠিক নয়, তোমার কোথাও প্রবলেম আছে, একদম ঠিক কথা। মানে এটা কিন্তু একটা অসুখ,
এবং সেটা কিন্তু তোমাকে শিখতে হবে। ওকে শেখানো হয়নি, আমি তাকে দোষ দিচ্ছি না, ওকে শেখানো হয়নি যে এইভাবেই করতে হবে। একদম তাই। মানে এই যে ধরো এখানে একটা ব্যাপার আছে, যেখানে ধরো যারা আমি ধরো একটা কিছু দেখে বলছি, ঠিক আছে, লোকে মনে করে দেখে বলাটা খুব সোজা, দেখে বলাটা খুব কঠিন। যখন কবিতা মুখস্থ না, তখন সেটা অনেক সোজা, কারণ আমি মুখস্থটাই আত্মস্থ হয়ে আমি ওনায় বলছি। ফাইন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, মানে আমি আমার ভিতর থেকে বলছি। এটাতে কি হচ্ছে, আমাকে আই কন্ট্যাক্ট রাখতে হবে, আমাকে মডুলেশনটাও ঠিক করতে হবে, আমি বুঝতে দেবো না যেটা আমি আসলে পড়ছি, একদম পাঠ করাটা বুঝতে বলছি। বলছি এইটা এই জায়গাটাতে আসতে হবে। একদম। সেজন্যই বলছি যে আমার মনে হয় যে একটু অন্যরকম ভাবে যদি সবাই আমরা ভাবতে পারি, তাহলে এখন যারা, আমি আবারও বলছি, যারা এখন বড় হচ্ছে তারা অনেক কিছু এখন তাদের কাছে অ্যাভেলেবল, তারা ডিজিটালি অনেক কিছু শুনছে, দেখছে, জানছে, কিন্তু প্র্যাকটিক্যালি তাদেরকে যদি একটু গাইড করা যায় বা কোথাও, আমার মনে হয় সেটা অনেক বেটার হয় তাদের জন্য। কারণ তারা মানুষজনের সঙ্গে ইন্টারাক্ট, অনেকেই আছে তারা খুব শাই, এদিকে কিন্তু তারা সব জানে, এমনি স্মার্ট, কিন্তু মানুষের সঙ্গে কথা বলার মানুষের মতো সাথে মিশতে পারছে তারা না। কিন্তু সেটা শিখেনি, এটা কিন্তু দুর্ভাগ্যবশত সমস্যা। স্কুলও শেখায়নি। স্কুলের বন্ধুদের সঙ্গে মেশা আর মানুষের সঙ্গে মেশা কিন্তু এক নয়। এক নয়, একদমই এক নয়। স্কুলের বন্ধুদের সঙ্গে হই হই করে আমি সব কিছু করলাম, কিন্তু একটা অন্য লোক না। আর অনেকে, তার থেকে বড় কথা হচ্ছে, এরা কিন্তু পছন্দ করছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজেদের রুমে, প্রত্যেকের এখন রুম আছে, আমরা যেটা ছোটবেলায় পাইনি, কিন্তু তাদের একটা রুম আছে, সেই রুম থেকে তারা বেরোতে চায় না। পড়াশোনা হয়ে গেল, আমি এখন এটা শুনবো, বসে কিন্তু একা, খেলতেও চাইছি না, অন্য লোকও চাইছি না, কিছু চাইছি না, নিজেকে ওর মধ্যেই কুক্ষিগত করে এবার রাখা। সেই জায়গাটা তখনই খুলে যাবে যখন তুমি এক্সট্রা কারিকুলার হিসেবে মানুষের সঙ্গে মেলামেশার একটা সুযোগ। এই যে কবিতা, গান, নাচ, সবকিছু এগুলো তো নিজেকে প্রকাশ করার একটা মাধ্যম, আর তো কিছু নয়। যে কোনো কিছু, ছবি আঁকা, নাটক, থিয়েটার, সবকিছুই মানে এই যে একটা, আমি সবার একটা পার্ট। আমাদের যখন একটা প্রজেক্ট হয়, আমাদের এই সামনে হচ্ছে 30-35 জন 40 জন মিলে আমরা প্রজেক্ট করছি, তো এমনও আছে যারা পার্টিসিপেট করতে পারছে, তারা কিন্তু হয়তো ঠিক শাড়ি বা পোশাক তার ব্যবস্থাপনা তারা আছে, মানে ব্যাকগ্রাউন্ডটাও তাদের শিখতে হচ্ছে। এরকম নয় যে শুধু, এবং কেউ একজন আলো দেখবে, কেউ একজন, পুরোটা তাকে জানতে হবে। শুধু আমি বললাম, গিয়ে বলে দিলাম, এইটা এখনকার দিনে কিন্তু এরকমটা আমার মনে হয় টোটাল শিল্প হিসেবে যে তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে কিন্তু আর আজকাল তো অনেক স্কোপ বেড়ে গেছে, অর্থাৎ ভয়েস রিলেটেড কাজ অনেক বেড়ে গেছে। সেই রকম কাজ যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে সব জানতে হবে, তোমাকে অডিও সিস্টেমটাকে জানতে হবে। যেমন আমরা প্রথম বলি মাইক্রোফোনকে চিনতে হবে। তুমি যদি মাইক্রোফোন না চেনো, তুমি কি করে কথা বলবে? তুমি যদি নিজের ভয়েস না চেনো, অনেকে নিজের ভয়েস চেনে না। প্রথম দরকার নিজের ভয়েস চেনা, যে আমার ভয়েসটা না এরকম, আর আমি যখন সাউন্ড চেক করবো আমি বলে দেবো, না না দাদা হচ্ছে না, এটা আমার ভয়েস না, আপনি এটা এটা এরকম করুন, ওটা করুন, তাহলে কি আমি নিজের ভয়েসটাকে নিয়ে আসবো। একদম সেইটা প্রথম জানতে হবে। যেটা আমরা বলি যে স্টেজ মনিটর ইউজ করা, এই টেকনিক্যালিটিস গুলোও কিন্তু তাদেরকে কবিতা শেখার পাশাপাশি পুরোটাই শিখতে হবে, যাতে সে পরিপূর্ণ একজন শিল্পী হয়ে ওঠে। পাশাপাশি সে কিভাবে দাঁড়াবে, আলোটা কিভাবে নেবে, ঢুকে কি বলবে, পুরোটাই তাকে শিখতে হবে। এটা আমি মনে করি। এবার একটু অন্য কথা বলি, রাজনীতির আগ্রহ আছে? রাজনীতিতে আসতে চাও? রাজনীতি সেটা আমারই নীতি, কিন্তু আমি খুব একটা নীতিতে বিশ্বাসী নই। মানে রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কি কোনো যোগ আছে? আমি ছোটবেলা কলেজ রাজনীতি করেছি, আচ্ছা, তারপর আর রাজনীতি করিনি। রাজনীতিকে আমি কিচ্ছু দিইনি, রাজনীতিকে নিয়েছি প্রচুর। তার কারণ হচ্ছে, আমাদের সময় যে রাজনীতিটা, যে দলেই থাকুক না কেন, দলটা বিষয় না, রাজনীতিতে পড়াশোনা করতে হতো, বই পড়তে হতো আমাদের। এবং রাজনীতি আমাকে একটা সাংঘাতিক জিনিস শিখিয়েছে। আমার একটি একক আমি সামনে ডিজাইন করছি, এককে আমি আমার গল্প বলবো, গল্পের সঙ্গে সঙ্গে কবিতা আসবে, তাতে এইসব কথাগুলো আসবে। আমি হঠাৎ করে জিজ্ঞেস করলে বলে আমার মনে পড়লো, একদম স্ক্রিপ্টই তৈরি হচ্ছে এরকমই, যেখানে এই কথাটাও আছে যে আমি প্রতিদিন সেলফ অ্যানালাইসিস করি, যে আজকে সারাদিনটায় আমি কি করলাম,
কোন কাজ হলো না, তাকে কি ফোন করাচ্ছিলি, বাবা ভুলে গেলাম, একদম ভুলে গেছি, এটা ওকে, বা আমি একে এটা বলেছিলাম, বলাটা বোধহয় ঠিক হলো না, বা আমার আরেকটু অন্যরকম ভাবে একটা কোনো পারফরমেন্স যদি করি, পারফরমেন্সটার খুঁতখুঁতানি থাকে যে ঠিক এইটা না হলো না। এটাকে সেলফ অ্যানালাইসিস বলে। শুধু তাই নয়, এটাতে সম্পর্ক ভালো থাকে। তুমি যখন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে নিয়ে ভাববে যে ওকে না ঠিকই কথাটা, বা ও এরকম বললো, আমি ওকে সময় দিলাম না, আচ্ছা এটা ফোন করে নি ওকে, এটা যদি তোমার মধ্যে কাজ করে, এটা আমাকে শিখিয়েছে রাজনীতি, অন্য অন্য অ্যাসপেক্টে শিখিয়েছে, কিন্তু আমি নিজের জীবনে কিন্তু সেটাকে গ্রহণ করে নিয়েছি যে সেলফ অ্যানালাইসিস ছাড়া একটা মানুষ তৈরি হতে পারে একদম। তো ওইটুকুই আমার কাছে রাজনীতি। আমার খুব একটা যে এরপরে রাজনীতি ছাড়া তো কোনো মানুষ বাঁচতে পারে না, যেটা উৎপল দত্তের কথায় আর কি। সবকিছু রাজনীতি নেই বা রাজনীতি করি না, বা সংসারটাই রাজনীতি একদম। মানে রাজনীতির বাইরে তো আমরা কেউ নেই। মানে মহাভারত হচ্ছে সবচেয়ে রাজনৈতিক একটি উপন্যাস, বা এটা কি বলবো। তাহলে একটু পাঠ করো আমাদের, কিছু অন্য কিছু একটু পাঠ করে শোনাও। এবার দেখি আমার কাছে কোন কবিতা আসে। আসো দেখাও। এই কবিতাটা আবার আমি অনেককে রিকোয়েস্ট করেছি, এই কবিতাটা যদি, কবিতা মানে লেখা, কারো যদি জানা থাকে এটা কার লেখা আমাকে অনুগ্রহ করে জানাবেন। আমি জানি না এটা কার লেখা, মানে উচিত নয় তার নামটা না ছাড়া, কিন্তু আমার উপায় নেই। মানে এটা 3 Idiots এর চেয়ে ছিছরে সিনেমাটা আমার বেশি প্রিয়, কারণ 3 Idiots আপনাকে বলবে তুমিও জিতবে, অন্যদিকে ছিছরে বলবে তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে। জীবনের কাছে হেরে গেলাম লিখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল, তাকে হয়তো কেউ বলেনি যে জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ। শিব খেরা, ডেল কার্নেগির মতো মনীষীরা বারবার আমাদের একটা কথাই বলেছেন, তুমিও জিতবে, শক্ত হও, আরে উঠে দাঁড়াও, দৌড়ো, জিততে তোমাকে হবেই। কেউ বলে না যে তুমিও হারবে, তুমি তো রক্ত মাংসের মানুষ, তোমার তো ক্লান্তি লাগবে, একটু বসো, এখন উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই, সবসময় দৌড়তে হয় না, খানিকটা বিশ্রাম নাও, অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হোক। কেউ বলে না, আর বলে না বলেই ফুলের মতো ছেলে মেয়েগুলো ঝুলে পড়ে, কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্ট বা চাকরির জন্য, কেউ বা একটুখানি ভালোবাসার জন্য। আমি যদি খুব রিসেন্ট নিউজে যাই, এই তো কিছুদিন আগে সল্ট লেকে উজ্জ্বল একটি মানে বিশাল মাইনে পাওয়া একটি, সে ঝাঁপ দিয়ে তার জীবনে তো সুখের ছবি তার, আমরা যতটুকু নিউজে দেখেছি, নিশ্চয়ই তাকে কেউ বলেছিল তোমাকে জিততেই হবে, নিশ্চয়ই বলেছে, এবং সে জিততে পারছিল না বলে সে ভয়ে কাজটা করল। কবিতা কিন্তু ফুল লতা পাতা নয়, কবিতা মানুষের কথা বলবে। কবি হুমায়ুন আজাদ লিখেছিলেন, আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মারা যাব, খুব ছোট একটা স্বপ্নের জন্য, খুব ছোট দুঃখের জন্য, আমি হয়তো মারা যাবো কারো ঘুমের মধ্যে একটা ছোট দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। ক্লান্ত হেলাল হাফিজ হতাশায় ডুবে যেতে বলেছিলেন যে কেউ বলেনি ক্লান্ত পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নাও। এরকম বহু উদাহরণ আছে আমাদের চারপাশে, প্রতিটা মানুষের ছোট হলেও একটা স্বপ্ন আছে। এখনই যারা শুনছে বা শুনছেন বা শুনছিস, বাংলা ভাষা খুব আনন্দের, 3 ভাবে বলা যায়, সম্পর্ক ওরকম, আপনি, তুমি, তুই, এই 3টে আর কোনো ভাষায় বলা যায় না। ইউ মানে সবকিছু হয় না, ইউ মানে কি আমাদের তা বললে হবে না, আমরা আপনি বলবো, তুমি বলবো, তুই বলবো, এই বাংলা ভাষার মানে নির্মল আনন্দ। এই জন্যই বললাম যে হয়তো আমি কাউকে চিনি, তাকে আমি তুই বলি, কেউ আপনি, আমি হয়তো চিনি না, আমার থেকে বয়সে বড়, আমি আপনি অনেক সময় বলি, আপনিও কিন্তু খুব সুন্দর সম্পর্ক, মানে ইভেন আপনি সম্পর্ক প্রেম করা যায়, আর সময় তুমি বলতে হবে তার কোনো মানে নেই। মা বাবা, শিক্ষক, অভিভাবক,
বন্ধু, সমাজ, এই মুহূর্তে যারা যারা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, জিতে যাওয়ার মোটিভেশন দিন, কোনো সমস্যা নেই, হেরে যাওয়াদের কথা একটু বলবেন। পৃথিবীতে সবাই জিততে আসেনি, সবার জেতার দরকারও নেই। পৃথিবীতে যেন সবাই বাঁচতে পারে, বাঁচার অধিকার কিন্তু তাকে তা থেকে কেউ কেড়ে নেয়। চারপাশের আলো, বাতাস, জল বা জ্যোৎস্নায় সবার সমান অধিকার। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীদের জন্য থাকুক, ওটার ভাগ কেউ চাইছি না। তবে হেরে যাওয়া মানুষটার উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারণে। আশেপাশে তাকান, অনেক মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটু কাঁধে হাত দিয়ে বলুন যে ঠিক আছে, হবে, সময় লাগবে। হেরে যাবি না, আমি জানি তুই জিতবি কোনোভাবে, কিন্তু এক্ষুনি জিততে নাও পারিস, তার জন্য এরকম কিছু নেই যে তোকে কালকেই এটা করতে হবে। অনেক বাবা মা না ভুল করেন না, তারা এমন একটা প্রেশার দিয়ে ফেলেন, ছেলে বলছে বাড়ি ছেড়ে চলে যাব। আমার চেনা জানার থেকে বলছে, ছেলে বলছে যে বাবা মা বুঝতেই চাইছে না। বাবা মা যদি না বোঝে ছেলে কোথায় যাবে? বা একটি মেয়ে, সে হয়তো পড়তে চায়, বাবা মা চাইছেন না, বা সে অন্য কিছু করতে চায়, মানে বাবা মা নিশ্চয়ই তার ভালোটা চাইছেন, 100 বার চাইছেন, কিন্তু আমরা তো এখন 2025-এ, আমাদের একটু তো অন্যভাবে ভাবতেই হবে। এই কারণেই কিন্তু আমাদের এই যে তুমি যে একটা সুন্দর একটা আয়োজন করলে, তার কারণটা হচ্ছে এই যে কথাগুলো মানুষের কাছে পৌঁছানোটা ভীষণ প্রয়োজন। আর আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা না ওটাকে একটা রূপকথা টাইপের ভেবে নিয়েছি। কোভিড বলে একটা ব্যাপার হয়েছিল নাকি কলকাতায়, কেউ মনে রাখিনি, একজন লোকও মনে রাখিনি। আবার সে হিংসে শুরু হয়ে গেছে, আবার সবকিছু। তখন আমরা প্রচুর উদার হয়ে গেছিলাম, সবাইকে হেল্প করতে, আরে বাবা মরে যাবো তো আর কি কটা দিন, এই জায়গায় বুঝে গেছি আর মরছি না, ব্যাস। দেখুন আবার সব ফিরে গেছে, আবার সব নোংরা করছি, প্রকৃতির কোনো আমাদের কত ডায়লগ, মানে আমি নিজেকে ইনক্লুড করেই বলছি, আমরা এরকমই। মজাটা এইখানে, মানে আসলে আমরা শিখবো না কোনো কিছু থেকেই, আমাদের কেউ শেখাতে পারবে না কিছু। সত্যিই তাই। আড্ডাটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এরপর শুধু একটা কথাই বলা যায় যে রাজার কথাকে নিয়েই যদি আমরা এগোতে পারি, যে আমি শুধু আমার কথা ভাববো না, আমার পাশে যে মানুষটা আছে সেই মানুষটা কেমন আছে, সেই মানুষটার কথা একটু হলেও ভাববো। আমি যদি ভালো থাকি, আমার পাশের মানুষটা ভালো আছে কিনা তার একটু খোঁজ নিলে হয়তো আমার ভালোটা কোনোভাবেই খারাপ হবে না। তাই আমার সুনন্দিনীর আড্ডায় আজকে রাজা এসে একটা জিনিসই আবার বলল যে ভালো থাকো, অন্যকে ভালো রাখার চেষ্টা করো। আপনাদের কাছেও আমার আবেদন, যারা আজকের এই আড্ডাটা শুনলেন, এই আড্ডাটা থেকে একটা কথাই আমরা বলতে চাইলাম যে সকলে মিলে যদি আমরা ভালো থাকতে পারি, তাহলে আমাদের সমাজটাও সুন্দর হবে এবং আমরাও ভালো থাকতে পারবো। অনেক ধন্যবাদ তোমাকে রাজা, আজকের আড্ডা তোমার সাথে আড্ডা একদম। আবার কথা হবে কখনো কোনোদিন। ভালো থেকো, নমস্কার। নিশ্চয়।